পরিমল আর বিকাশ যখন লীনার সম্বন্ধে চিন্তান্বিত হয়েছিল, ঠিক সেই সময়ে একটি নতুন ঘটনা শহরের বুকে আলোড়ন তুলল। ঘটনাটি নতুন ঘটলেও অনেকটা অভাবনীয় এবং আকস্মিক, তাই শহরের সকলেই এই ঘটনাটিকে উপলক্ষ করে চিন্তিত হলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘটনাস্থলের কাছেই পাওয়া গেল একখানা কার্ড। তাতে লেখা ছিল শুধু একটি কথা, রত্নাকর। ঘটনাটিকে সম্পূর্ণ তুলে ধরবার আগে ঘটনাটির পটভূমিকা আর কিছু বর্ণনা দেওয়া উচিত। বিকাশ আর পরিমলের তরফ থেকে যখন এই জটিল ও রহস্যপূর্ণ কেসের সুসমাধানের জন্য আমন্ত্রণ লিপি দীপকের কাছে এসে পৌঁছল, ঠিক সেই সময়েই আর একটি আমন্ত্রণও সে পেল সেই একই স্থান থেকে। সেটা হচ্ছে ডাক্তার অনিরুদ্ধের আমন্ত্রণ। বৈজ্ঞানিক মহলে ডাক্তার অনিরুদ্ধের সুনাম আছে। এমনকি কলকাতার বিশিষ্ট বৈজ্ঞানিকেরাও ডাক্তার অনিরুদ্ধের খ্যাতিকে স্বীকার না করে পারেন না। বহুদিন পূর্বে একটি বৈজ্ঞানিক কনফারেন্সে ডাক্তার অনিরুদ্ধের সঙ্গে দীপকের পরিচয় ঘটেছিল। সে অবশ্য দীর্ঘদিন পূর্বের কথা। তারপরেই তার কাছ থেকে এলো একটা অভাবনীয় নিমন্ত্রণপত্র। তিনি তার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ফাংশন করেছেন। সেই ফাংশনে শহরের অনেক বিশিষ্ট ব্যক্তি নিমন্ত্রিত হয়েছেন। সেই সঙ্গে কলকাতারও বহু লোককে নিমন্ত্রণ করে আনা হয়েছে। তার মধ্যে অনেক বিশিষ্ট বৈজ্ঞানিকও যে রয়েছেন তা বলাই বাহুল্য। এবছর তার জন্মদিনে এই বিশেষ ফাংশনটির একটি কারণও আছে। ডাক্তার অনিরুদ্ধ এতদিন গোপনে যে বিষয় নিয়ে গবেষণা করে এসেছেন, এই নির্দিষ্ট দিনটিতে তিনি সেই সমস্ত গবেষণার ফলাফল ঘোষণা করবেন বৈজ্ঞানিক গোষ্ঠীর কাছে। তাই এই ফাংশনটির অন্য একটা গুরুত্বও আছে। প্রথম পত্রটি পেয়ে যদিও দীপকের কিছুটা দ্বিধা ছিল, ডাক্তার অনিরুদ্ধের চিঠি পেয়ে সে স্থির সংকল্প করল সে অবশ্য ডাক্তার অনিরুদ্ধের জন্মদিনের এই অনুষ্ঠানে যোগদান করবে। আর ঠিক সেই দিনেই ঘটল এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনাটির গুরুত্বও যেন অনেকটা বেড়ে গেল। এবার তাই সেই ঘটনা সংস্থানের ঠিক মুখোমুখি এসে উপস্থিত করেছি আপনাকে। ডিটেকটিভ দীপক চ্যাটার্জিও এই বিচিত্র নরহত্যার অদ্ভুত কৌশল দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে পড়েছিল। আপনি ভেবে দেখুন তো, এই বিচিত্র ঘটনাবলীর রহস্য উদ্ঘাটন করতে পারেন কি না। 18ই ডিসেম্বর, সন্ধ্যা 6:30। ডাক্তার অনিরুদ্ধের বাড়ির বিশাল লনে অতিথিদের বসবার খুব সুন্দর বন্দোবস্ত করা হয়েছিল। সবুজ ঘাসের আস্তরণে বিরাট লনের কোণের দিকে সারি সারি পাতাবাহারের গাছগুলি শোভা পাচ্ছে। মাঝে মাঝে দু একটা সুন্দর আইভিলতা আর মরশুমি ফুলের চারা। মাঝখানে সুসজ্জিত টেবিলকে ঘিরে সার সার চেয়ারে অতিথিরা উপবিষ্ট। মৃদু সান্ধ্য বাতাস বয়ে চলেছিল। ভেসে আসা ফুলের সুগন্ধ পরিবেশকে যেন স্বপ্নময় করে তুলেছে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কলকাতা থেকে আগত দুজন বিশিষ্ট ও প্রখ্যাত বৈজ্ঞানিক, শহরের গণ্যমান্য কয়েকজন ভদ্রলোক ও ভদ্রমহিলা। ভদ্রলোকদের মধ্যে প্রখ্যাত জমিদার হরপ্রসন্ন দাশগুপ্তের ছেলে হেমেন্দ্র, রমেন্দ্র ও রণেন্দ্র কুমার দাশগুপ্তকেও দেখা গেল। হরপ্রসন্নবাবু দীর্ঘদিন পূর্বে 4টি ছেলে আর বিরাট সম্পত্তি রেখে পরলোক গমন করেছেন। হরপ্রসন্নবাবুর মেজ ছেলে বিনয়েন্দ্র কুমার দাশগুপ্ত পিতার মৃত্যুর পরের বছরেই কোথায় যেন অন্তর্হিত হয়েছিলেন। তারপর আজ অবধি তার কোনো সংবাদ পাওয়া যায়নি। লোকের মুখে শোনা যায় তিনি নাকি পাগল হয়ে গিয়েছেন। তারই একমাত্র কন্যা লীনা দাশগুপ্ত, সে অবশ্য কাকাদের কাছেই মানুষ। হরপ্রসন্ন দাশগুপ্তের একমাত্র সহোদর বড় ভাই বিনয়প্রসন্ন দাশগুপ্তও বাল্যকালে বার্মায় গিয়েছিলেন ব্যবসা করতে। তিনি সেখানেই একটি ছেলে রেখে মারা যান। সেই ছেলেরও আর কোনো সন্ধান পাওয়া যায়নি আজ পর্যন্ত। হরপ্রসন্নবাবুর উইল ছিল তার সম্পত্তি 4 ভাইয়ের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়া হবে। কেউ অপুত্রক মারা গেলে অবশ্য ভাইয়েরা তার অংশের অধিকারী হবে। আর কোনো ভাই না থাকলে
তার সম্পত্তি চন্দ্রমোহিনী দাতব্য হাসপাতালে দান করা হবে। এই হাসপাতালও অবশ্য তারই সৃষ্টি। এর জন্যেও তিনি 20,000 টাকা বরাদ্দ করে রেখে যান তাঁর উইলে। এই হাসপাতালের ভার দেওয়া হয় তার বন্ধু ডাক্তার স্যানিয়েলের ওপর। ডাক্তার স্যানিয়েলও অবশ্য আজকের ফাংশনে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। আর এসেছিলেন প্রফেসর বিধায়ক সেন আর তার তরুণী মেয়ে উষা। উষা কলেজে বিএ পড়ে। হরপ্রসন্ন দাশগুপ্তের ছোট ছেলে রণেন্দ্র কুমার দাশগুপ্তের সঙ্গে উষার নিবিড় বন্ধুত্বের কথা শহরের সকলেই জানে। দুজনে অল্প দিনের মধ্যে যে বিবাহিত হবে এ কথাও কারো অজানা নেই। লীনা দাশগুপ্ত, পরিমল, বিকাশ প্রমুখ আজকের দিনটিতে ডাক্তার অনিরুদ্ধের বাড়িতে নিমন্ত্রিত হয়েছে। ডাক্তার অনিরুদ্ধ সকলের সঙ্গে দীপকের পরিচয় করিয়ে দিয়েছেন। দীপকও তাদের সঙ্গে পরিচিত হয়ে যথেষ্ট আনন্দিত হয়েছে। কিন্তু এই দিনটিতে যে তার জীবনে আর একটি নতুন জটিল কেসের সূচনা ঘটাতে পারে এই ধারণা তার ছিল না। বিভিন্ন গল্প স্বল্পের মধ্যে দিয়ে খাওয়া শেষ হলো। কথায় কথায় ডাক্তার অনিরুদ্ধ তাঁর গবেষণার বিষয় কিছুটা জানালেন সকলের কাছে। দীপকও নিজে ছিল বিজ্ঞানের ছাত্র। ডাক্তার অনিরুদ্ধের কথা সম্পূর্ণ শুনে সে স্বীকার করল যে সত্যি এই ধরনের গবেষণার মধ্যে নতুনত্ব আছে। এতে সফল হতে পারলে ডাক্তার অনিরুদ্ধের নাম নিশ্চয়ই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। খাওয়ার পালা শেষ হলে ডাক্তার অনিরুদ্ধের ভৃত্য রোজা একটি ট্রে হাতে নিয়ে প্রবেশ করে। সার সার কফির পেয়ালা ট্রের ওপর সাজানো। ডাক্তার অনিরুদ্ধ বললেন, এবার আপনাদের 1 কাপ করে কফি পান করতেই হবে। কফি পান করতে নিশ্চয়ই আপত্তি হবে না। নিশ্চিম নীরবতা। বোঝা যায় কফি পানে কারো আপত্তি নেই। ডাক্তার অনিরুদ্ধের আদেশে রোজা অতিথিদের সামনে একে একে কফির কাপগুলি রেখে চলে যায়। ডাক্তার অনিরুদ্ধের সামনেও সে একটি কাপ রাখে। ডাক্তার অনিরুদ্ধ বলেন, আমি কিছুদিন ধরে অ্যাপেন্ডিসাইটিসে ভুগছি। আমি কফি খাবো না রোজা। ঘাড় নেড়ে রোজা এগিয়ে যায় কফির কাপটা তুলে নিয়ে। কথাবার্তা ও হাসির মধ্যে দিয়ে খাওয়া এগিয়ে চলে। সকলেই কফির কাপে চুমুক দেন একে একে। ডাক্তার স্যানিয়েল অতিথিদের প্রত্যেককে একটি করে সিগারেট অফার করেন। সকলেই ধন্যবাদ জানিয়ে সিগারেটটা গ্রহণ করে তাতে অগ্নিসঞ্চার করেন। ডাক্তার অনিরুদ্ধ তাঁর বিশাল ঘটনাবহুল জীবনের অনেক গল্প করে অতিথিদের পরিতুষ্ট করতে থাকেন। খাওয়া চলতে চলতেই হঠাৎ ডাক্তার অনিরুদ্ধ শুভ্রার দিকে চেয়ে বলেন, তুমি তো খুব ভালো গাইতে পারো মা, এদের একটা গান শুনিয়ে দাও না তুমি। শুভ্রা কিছুটা আপত্তি করে, কিন্তু অতিথিরা সকলেই শুভ্রার নতুন এই কোয়ালিফিকেশনের সন্ধান পেয়ে তাকে চেপে ধরেন। না, আপনাকে গাইতেই হবে শুভ্রা দেবী, না আপনাকে গাইতেই হবে শুভ্রা দেবী, আপনার কোনো অজুর আপত্তি শুনব না আমরা। অগত্যা শুভ্রা রোজাকে আদেশ দেয় হারমোনিয়ামটা আনবার জন্যে। একটু পরেই শুভ্রার মিষ্ট কণ্ঠে গাওয়া গানের কলি পরিবেশকে আরও মধুরতায় ভরিয়ে তোলে। চমৎকার কণ্ঠ শুভ্রার। অতিথিরা সকলেই অত্যন্ত আনন্দিত হন শুভ্রার গান শুনে। অনেকে আর একখানা গানের জন্য অনুরোধ করতে থাকেন, কিন্তু হেমেন্দ্রবাবু হঠাৎ চোখ বুজে রুদ্ধস্বরে বলে ওঠেন, শরীরের ভেতরটা যেন কেমন করছে, মাথাটা ঘুরছে, আর এক মুহূর্ত বসে থাকতে পারছি না আমি। সকলে অবাক বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। অতিথিদের মধ্যে অস্ফুট কলগুঞ্জন শুরু হয়, কিন্তু সে শুধু 1 মিনিট। তারপরেই একটা বেদনার্ত চিৎকার করে হেমেন্দ্রবাবু চেয়ারের উপর লুটিয়ে পড়েন। অনেকে দ্রুত ছুটে আসেন হেমেন্দ্রবাবুর দিকে, কিন্তু দীপক তাদের কাজে বাধা দেয়। দীপক তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আপনারা কেউ অনর্থক ছোটাছুটি করবেন না, কোনো কিছুতে হাত দেবেন না। এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ বলেই মনে করবেন আপনারা। ডাক্তার অনিরুদ্ধও কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন এ ব্যাপারে। দীপক বলে, কফির পেয়ালার মধ্যে কোনো কিছু মিশিয়ে দেওয়া কি কারো পক্ষে সম্ভব ডাক্তার অনিরুদ্ধ? ডাক্তার অনিরুদ্ধ ঘাড় নেড়ে বলেন, আমি বুঝতে পারছি না দীপকবাবু,
এটা সম্পূর্ণই আমার কল্পনার বাইরে। দীপক ডাক্তার স্যানিয়েলের দিকে চেয়ে বলে ওঠে, আপনি ওর পালসটা দেখুন তো ডাক্তার স্যানিয়েল। ডাক্তার স্যানিয়েল উঠে গিয়ে হেমেন্দ্রবাবুর পালসটা ধরে মনোযোগ দিয়ে দেখে বলেন, অত্যন্ত ফিবল পালস, বেশিক্ষণ বাঁচবেন বলে মনে হয় না। আপনি হাসপাতালে লোক পাঠাবার ব্যবস্থা করুন দীপকবাবু। মনে হয় স্টোমাক ওয়াশ করলে এখনও বাঁচবার আশা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি হাসপাতালে খবর পাঠান ডাক্তার অনিরুদ্ধ, আর থানাতেও খবর পাঠান। মনে হয় কফির পেয়ালাতেই বিষটা ছিল। এটা একটা প্রত্যক্ষ নরহত্যা, এ সম্বন্ধে আমার বিন্দুমাত্রও সন্দেহ নেই। কফির পেয়ালাটাও কেমিক্যালি এক্সামিন করতে হবে। ডাক্তার অনিরুদ্ধ দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে যান। অতিথিদের সকলে উৎকণ্ঠিত হয়ে সোজা হয়ে বসলেন। সকলের চোখে মুখে আতঙ্কের ছায়া। লীনা দাশগুপ্ত দুহাতের মধ্যে মুখ গুজে কান্নার আবেগে ভেঙে পড়ে। রমেন্দ্র আর রণেন্দ্র দাশগুপ্ত প্রচণ্ড বিস্ময়ে হতভম্ব হয়ে পড়েছিল। তাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। এমন সময় টেবিলের ঠিক নিচে একটি কার্ডের দিকে দীপকের নজর আকৃষ্ট হয়। দীপক নিচু হয়ে কার্ডটা তুলে নেয়। অতিথিদের সকলের নজর আকৃষ্ট হয় কার্ডটির দিকে। সকলে দেখেন কার্ডটির ওপর বড় বড় হরফে লেখা শুধু একটি কথা, রত্নাকর। প্রচণ্ড বিস্ময়ের আবেগে পরিমল আর বিকাশের মুখ ফ্যাকাশে আকার ধারণ করে। পরিমল বলে, আমি ঠিক রত্নাকর নামধারী কোনো একজন লোকের এমনি চিঠি পেয়েছিলাম দীপকবাবু। সে সমস্ত ঘটনা আমি আপনাকে জানাতে পারি। দীপক বলে, সে সমস্ত কাহিনী আমি শুনব পরিমলবাবু। আই মাস্ট সলভ দিস রিডল। কথা শেষ হয় না। দূর থেকে ভেসে আসে এক ঝলক প্রচণ্ড অট্টহাসি। ভয়াল হাসির প্রবাহে স্থানটি যেন বিষাক্ত হয়ে ওঠে। তারপরেই কে যেন টেনে টেনে গান গাইতে থাকে। কে ও? নিজের অজ্ঞাতেই যেন দীপকের মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে আসে। ও মহেশ পাগলা, শুভ্রা উত্তর দেয়। ও এ শহরে গত কয়েক মাস থেকেই আছে। দীপক কোনো উত্তর দেয় না। সে যেন কোন এক অজ্ঞাত কারণে নির্বাক হয়ে থাকে। তার সারা ভাবভঙ্গির মধ্যে ফুটে ওঠে চিন্তার রেখা। শুভ্রা প্রশ্ন করে, আপনি কি যেন ভাবছেন বলে মনে হচ্ছে মিস্টার চ্যাটার্জি? দীপক মৃদু হেসে বলে, হ্যাঁ সত্যিই ভাবছি আমি শুভ্রা দেবী। ভাবছি মহেশ পাগলা কি সত্যিই পাগল? তা আমিও ভাবি মাঝে মাঝে। মাথায় একটা ঝাঁকুনি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় শুভ্রা। দীপক আপন মনেই বিড়বিড় করে অস্ফুট স্বরে কি যেন বলে ওঠে। বাইরে শোনা যায় এক ঝলক দমকা হাওয়ার অট্টহাসি, যেন দুনিয়ার সব কিছুকে বিদ্রূপ করছে সে। অল্পক্ষণের মধ্যেই ডক্টর অনিরুদ্ধ ফিরে এলেন। ডক্টর অনিরুদ্ধের সঙ্গে এলেন হাসপাতালের ডাক্তার সাহেব স্যামুয়েল জোন্স আর স্থানীয় থানার দারোগা ব্যোমকেশ বক্সী। কিন্তু ডাক্তার সাহেবের আর বিশেষ কিছু করবার ছিল না। ডাক্তার স্যানিয়েল বললেন, ইতিমধ্যেই তার মৃত্যু ঘটেছে, এক্সপায়ার্ড। মিস্টার জোন্সও পালসটা ফিল করে গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, আই হ্যাভ গট নাথিং টু ডু স্যার, হি ইজ ডেড। ডক্টর জোন্স যন্ত্রপাতি সঙ্গে নিয়ে ফিরে গেলেন। দীপক মিস্টার বক্সির দিকে ফিরে চাইল এবার। বিরাট চেহারা, মোটা, চেহারার মধ্যে লাবণ্যের নামগন্ধও নেই। অতিরিক্ত মেদবহুলতা কেমন যেন বিশ্রী একটা ভাব ফুটিয়ে তুলেছে তাঁর চেহারায়। ইনি হচ্ছেন স্থানীয় দারোগা ব্যোমকেশ বক্সী, ডাক্তার অনিরুদ্ধ পরিচয় করিয়ে দেন। আর ইনি হচ্ছেন কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। ও মিস্টার বক্সির চোখ দুটি দীপকের দিকে নিবদ্ধ হয়। বলেন, আপনার কথা এর আগে অনেক শুনেছি, কিন্তু এ ব্যাপারে আপনার বিশেষ কিছু করবার আছে বলে তো মনে হয় না আমার। কারণ? নিষ্প্রিয় কণ্ঠে দীপক প্রশ্ন করে। কারণ আপনারা সাধারণত জটিল কেসের রহস্য ভেদ করে থাকেন, কিন্তু এটা অত্যন্ত সাধারণ কেস। সাধারণ কেস? দীপকের মুখে সপ্রশ্ন দৃষ্টি ফুটে ওঠে। এটা যে অত্যন্ত সহজ কেস, আপনারই বা এ ধারণা হলো কেন? কারণ আর কিছুই নয়,
অপরাধী চোখের সামনেই রয়েছে। এটা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কফির সঙ্গে বিষ মিশিয়ে হেমেন্দ্রবাবুকে হত্যা করা হয়েছে। আমি সে ব্যাপারে এখনও নিঃসন্দেহ নই। নিঃসন্দেহ না হবারই বাকি আছে। এটা হচ্ছে একটা স্পষ্ট কালপেবল নরহত্যার কেস। কফির পেয়ালা যখন পরিবেশন করেছিল রোজা, তখন সে নিশ্চয়ই বলতে পারে কে কফিতে বিষ মিশিয়েছিল। কফিটা কেমিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে তো। তা নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে যাদের প্রতি সন্দেহ হচ্ছে তাদের আমি কিছুতেই মুক্ত রাখতে পারি না। কার প্রতি সন্দেহ হচ্ছে আপনার? দীপক শান্ত কণ্ঠে প্রশ্নটা করলেও বোঝা যায় মিস্টার বক্সির সবজান্তা ভাব তাকে অত্যন্ত বিরক্ত করে তুলেছে। দেখুন, মিস্টার বক্সি বলে চলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন। আর বাধা দিয়ে দীপক বলে, কিন্তু কেউ বাইরে থেকে সন্তর্পণে কফির পেয়ালায় বিষ মিশিয়ে সরে যেতেও তো পারে। কিন্তু তাই বা কী করে সম্ভব? মিস্টার বক্সি প্রশ্ন করেন। মিস্টার বক্সি বলেন, আসলে রোজা যদি নির্দোষ হয় তবে সে বিষাক্ত কাপটি হেমেন্দ্রবাবুর সামনেই বা রাখল কেন? দীপককে মিনিটখানেক চিন্তিত মনে হলো। তারপর সে বলল, এ বিষয়ে এখন পুরোপুরি কিছু বলা সম্ভব নয়, তবে শিওর যে এটা একটা অত্যন্ত জটিল কেস। সে যাই হোক, আমি এখন মৃত হেমেন্দ্র দাশগুপ্তের হত্যাকাণ্ডের জন্যে ডাক্তার অনিরুদ্ধের ভৃত্য রোজাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় সে প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। দীপক কোনো উত্তর দেয় না। সকলের মুখে ফুটে ওঠে চিন্তার রেখা। মিস্টার বক্সি বলেন, আর কফির কাপটা রাসায়নিক পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছি। মৃতদেহকেও নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টেমের জন্যে। পোস্টমর্টেম শেষ হলে দাহ করবার জন্যে ওকে ফিরিয়ে দেওয়া হবে। হঠাৎ একটা কথা দীপকের মনে পড়ে যায়। সে মিস্টার বক্সির দিকে চেয়ে বলে, আর একটা কথা মিস্টার বক্সি, এই কার্ডটা পাওয়া গিয়েছিল এই টেবিলটার নিচে। কিসের কার্ড? ভ্রু দুটো কুঞ্চিত করে ব্যোমকেশ বক্সি প্রশ্ন করেন। ও, এটা দেখছি একটা ভিজিটিং কার্ডের মতো জিনিস। কিন্তু কে এই রত্নাকর, আর কেনই বা সেই কার্ডটা এখানে ফেলে গেল? তা আমি জানি না, দীপক বলে। তবে এ সম্বন্ধে আমি নিশ্চিত যে রোজা অবশ্যই এই রত্নাকর নয়। তা আমিও বুঝতে পারি, কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে এই রত্নাকরের সম্বন্ধই বা কি? হয়তো এই রত্নাকর নাম দিয়ে সে একটা থ্রিলের সৃষ্টি করতে চায়। তা অবশ্য অসম্ভব নয়, কিন্তু এভাবে কার্ড ফেলে রাখা তো রোজার সাহায্যেও হতে পারে। হয়তো ওর সঙ্গে এই রত্নাকরের কোনো যোগাযোগ আছে। প্রচুর অর্থের বিনিময়ে সে ওর দ্বারা এইসব কাজগুলো করিয়ে নিচ্ছে, এমনও তো হতে পারে। অনেক কিছুই যে হতে পারে তা আমিও স্বীকার করি মিস্টার বক্সি, কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ না পেয়ে কাউকে গ্রেফতার করা কি উচিত হবে? কিন্তু এটা নিশ্চয়ই মানবেন যে একটা নির্দিষ্ট লাইন ধরে আমাকে অগ্রসর হতে হবে। তাই সেই এগিয়ে যাওয়ার পথে কোনো কিছুই তুচ্ছ নয়। অবশ্য প্রত্যেকটি লোকের ওপরেই আমার সন্দিগ্ধ দৃষ্টি রাখতে হবে। সেটাই সুযোগ্য পুলিশ অফিসারের কর্তব্য। তা বটে, দীপক বাধা দেয় না। আপনি অবশ্য ডিটেকটিভ হিসেবে বিখ্যাত মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমারও সুযোগ্য পুলিশ অফিসার হিসেবে নাম আছে। গত 10 বছরে আমি প্রায় 300-400 জটিল কেস সলভ করেছি। আমার ধারণা হচ্ছে এই যে যার ওপরে সন্দেহ হবে তাকে গ্রেপ্তার করে একটু ধমক দিলেই সমস্ত ক্লুগুলো বেরিয়ে পড়ে। এরকম লোকের সঙ্গে তর্ক করা যে বৃথা তা দীপক বেশ ভালো করেই বুঝতে পারে। কাজেই সে আর কথা বাড়ায় না। রোজাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হয়। সদম্ভ পদক্ষেপে গাড়ির দিকে এগিয়ে যান মিস্টার বক্সি। নিমন্ত্রিত অতিথিদের মনে হয় তাদের চোখের সামনে যেন এতক্ষণ একটি নাটকের অভিনয় হচ্ছিল মাত্র। সবকিছুই যেন কেমন রহস্যময়, বিভ্রান্তিকর। দীপক, পরিমল আর বিকাশের সঙ্গে ঘটনাস্থল ছেড়ে চলে যায় সমস্ত পুরনো ঘটনাগুলো জানবার জন্যে। সেদিন বিকেল 6টার শোতে দীপালি সিনেমায় যে ঘটনাটির সূত্রপাত হয়েছিল সেটাই যে এমন কতকগুলি মারাত্মক ও জটিল ঘটনাবলীর আবর্তে এমন বিভ্রান্তির সৃষ্টি করতে পারে সে ধারণা পরিমলের ছিল না। দীপকের সঙ্গে
এইসব কথা নিয়েই সে আলোচনা করছিল। সমস্ত ঘটনাগুলো পরিমল আর বিকাশের কাছ থেকে শুনে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠে দীপকের মন। যে জটিল চক্রান্তের বাষ্পে আজ নিষ্ঠুরভাবে একজন মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে, তা শুধুমাত্র আজকের ঘটনা নয়। এর উৎস সন্ধান করলে দেখা যায় অনেকদিন আগে থেকে এই শহরের বুকে যা ঘটে গেছে তার সঙ্গে এই হত্যাকাণ্ডের অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। সমস্ত কথা শেষ করে পরিমল বলল, আমার কিন্তু মনে হয় এর মধ্যে যে চক্রান্ত লুকিয়ে রয়েছে তার অনেক কথাই ডাক্তার অনিরুদ্ধ জানেন, কিন্তু তিনি সে কথা কখনো কোনো বিশেষ কারণে আপনাদের কাছে গোপন রেখেছেন। দীপক অবাক হয়ে প্রশ্ন করে, আপনার এই কথা মনে হচ্ছে কেন পরিমল বাবু? পরিমল একটু চিন্তা করে বলে, যেদিন আমি বিকেল 6টার শোতে দীপালিতে লীনা দেবীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, সেই দিন আমি শুভ্রা দেবীর মাধ্যমে ডাক্তার অনিরুদ্ধের কাছ থেকে এই সতর্কবাণী পাই। তিনি আন্দাজ করেছিলেন যে ওই দিন আমার ওপরে হয়তো একটা আক্রমণ হতে পারে। আমি যে লীনা দেবীর সঙ্গে মেলামেশা করছি এটাকে হয়তো ওই শত্রুপক্ষের লোকেরা খুব ভালো চোখে দেখবে না। সে যাই হোক, এখন ডাক্তার অনিরুদ্ধকে চাপ দিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারি না আমি। অবশ্য তার অনেকগুলি কারণ আছে, আমি জানি। আর যাই হোক, একজনের সাহায্য না পেলে এ রহস্যের সমাধান করা সম্পূর্ণ অসম্ভব। আমি তাই ডাক্তার অনিরুদ্ধের বাড়িতে আপাতত অতিথি হয়ে থাকতে চাই এই রহস্যটিকে সলভ করার জন্যে। তাতে আপনার দিক থেকে যে সুবিধে অনেক বেশি তা আমরা বুঝি, পরিমল বলে। আর আমাদের সাহায্যও আপনি সব সময় নিতে পারেন দীপকবাবু, যখন আপনার যা প্রয়োজন হয়। বাধা দিয়ে বিকাশ বলে, আমিও সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত মিস্টার চ্যাটার্জি। এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো লোকের সঙ্গে এমন নিবিড়ভাবে মিশতে পেরেছি। কথায় কথায় তারা নদীর ধারে এসে পড়েছিল। নদীর ধার ধরে সংকীর্ণ যে পথটা শহরের পূর্ব প্রান্তের দিকে এগিয়ে গেছে সেটা ধরে তারা কিছুটা এগিয়ে গেল। পরিমল কথায় কথায় বলল, এটা হচ্ছে শহরের প্রাচীন অংশ দীপকবাবু, আর ওপাশটা প্রগতিশীল অংশ। দুটোর মধ্যে সম্পর্ক থাকলেও কেমন যেন একটা সামঞ্জস্যের অভাব। দীপক মৃদু হেসে বলে, এটা হচ্ছে আমাদের আজকের সামাজিক জীবনের একটি জীবন্ত তুলনামূলক সমালোচনা। আজকের জীবনধারাও বলতে পারা যায় দুই ক্লাইম্যাক্সের মাঝে পড়ে আমাদের আজকের সমাজ যেন মুমূর্ষ রোগীর মতো হাঁপিয়ে উঠেছে। কথা শেষ হয় না, নদীর ধারের একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটা লোককে। আপন মনে সে কি যেন নাড়াচাড়া করছে। দীপক এগিয়ে যায় পায়ে পায়ে। পরিমল এবং বিকাশও খানিকটা কৌতূহলী হয়ে উঠেছিল। তারাও এগিয়ে যায় দীপকের সঙ্গে। দীপককে দেখেই লোকটি তার দিকে এগিয়ে আসে। ফিসফিস করে বলে, কাকে খুঁজছেন? কাকে চান আপনি? দীপক উত্তর দেয় না। লোকটি তারপর আপন মনেই হো হো করে অট্টহাসি হেসে ওঠে। পরিমল দীপকের দিকে চেয়ে বলে, এই সেই মহেশ পাগলা স্যার, যার কথা সেদিন। কথা শেষ হয় না, লোকটি আপন মনেই আবার হো হো করে হেসে উঠে বলে, কে পাগল? আমি পাগল না? পাগল তোমরা সকলেই মূর্খ। হ্যাঁ, তোমরা বোকা, না হলে তোমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে? দীপক একটু যেন চিন্তিত হয়। পাগল হলেও এর প্রতিটি কথার মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে, একটা সামঞ্জস্য রয়েছে প্রতি কথার মধ্যে। দেখা যাক এর কাছ থেকে আর কিছু শোনা যায় কিনা। মহেশ পাগলা বলে ওঠে, আমি পাগল হলে কি পৃথিবী চলে, না চন্দ্র সূর্য ওঠে? তা হোক, তবু আমি যা বলি তা সত্যি। আমার নজর আছে সব দিকে আমার চোখ আছে। দীপক হঠাৎ প্রশ্ন করে, কোন দিকে আপনার চোখ আছে বলছেন? সব দিকেই আছে। তোমরা এসেছো কেন তা কি আমি জানি না মনে করো? সবই জানি। আর জানি ওই ডাক্তার অনিরুদ্ধের কথা। ওর আসল পরিচয় যে কোনো দিনই তোমরা জানতে পারবে না তাও জানি, কিন্তু তবু আমি বলবো না। না, কিছুতেই বলবো না। কেন বলবো? কি আমার স্বার্থ? আবার হো হো করে হেসে উঠে একটা গান ধরে মহেশ পাগলা। দীপক আর অপেক্ষা না করে ধীরে ধীরে ফিরে চলে, কিন্তু তার সারা মনে
কেমন যেন একটা চিন্তার আলোড়ন চলে। দীপকের মনে হয় এই সমস্ত রহস্যের সঙ্গে এই মহেশ পাগলার একটা যোগাযোগ আছে, কিন্তু কোথায় সে সংযোগ তা সে স্থির করতে পারে না। চিন্তিত দীপক পরিমল আর বিকাশের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে ফিরে চলে। ফেরবার পথে অজস্র চিন্তা একের পর এক আচ্ছন্ন করে চলে দীপকের মন, যেন চিন্তার অসংখ্য জটিলতা। কে এই মহেশ পাগলা? এই হত্যার সঙ্গে কি তার যোগাযোগ? কফির ভেতরে কে বিষ মেশালো? আর কি করেই বা বিষ এসে মিশল তার সঙ্গে? হত্যাকারীর এই হত্যা আয়োজনের পেছনে স্বার্থই বা কি? বিনা স্বার্থে এমন সুন্দর নিখুঁতভাবে নিশ্চয়ই খুন করতে পারে না কেউ। দীপকের সারা মন যেন চিন্তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে পড়তে চায়। দিন তিনেক পর হেমেন্দ্র দাশগুপ্তের হত্যা রহস্যের ব্যাপারটির সমাধান করার জন্য দীপক ডাক্তার অনিরুদ্ধের বাড়িতেই অবস্থান করছে। কিন্তু এমন কোনো সূত্রই সে আবিষ্কার করতে পারেনি যার ওপর ভিত্তি করে এই কেসে সাফল্য লাভ করা যেতে পারে। হেমেন্দ্র দাশগুপ্তের বাড়িতেও গিয়েছিল সে একদিন। তাদের পরিবারের সমস্ত ইতিহাস সে জেনেছে। হরপ্রসন্ন দাশগুপ্তের উইলের মর্মকথাও সে জেনেছে। কিন্তু এমন কোনো সূত্রই তার হাতে আসেনি যা থেকে কেসটির একটা সুসমাধানে এসে পৌঁছানো যেতে পারে। সেদিন বিকেলে সে থানায় এসে দারোগা ব্যোমকেশ বক্সির সঙ্গে দেখা করল। কথায় কথায় ব্যোমকেশবাবু বললেন, কফির রাসায়নিক পরীক্ষা করা হয়ে গিয়েছে বটে, কিন্তু তাতে যা পাওয়া যাচ্ছে তার সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের আকাশ পাতাল প্রভেদ। তাই তিনি অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছেন। দীপক বলল, কেসটা যে অত্যন্ত জটিল তা তো সেদিনই আপনাকে বলেছিলাম মিস্টার বক্সি। মিস্টার বক্সি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে তো স্যার এমনটা কল্পনাও করতে পারিনি। বাধা দিয়ে দীপক বলে, এমন অনেক কিছুই পৃথিবীতে ঘটে মিস্টার বক্সি। তাছাড়া এটাও আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করলে অবশ্যই এই কেস সলভ করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন রিপোর্ট আপনি পেলেন যার জন্যে আপনাকে এত বিচলিত মনে হচ্ছে? মিস্টার বক্সি বললেন, কফির পেয়ালায় কোনো বিষের নামগন্ধও পাওয়া যায়নি, অথচ পোস্টমর্টেমে পাওয়া যাচ্ছে নিকোটিন পয়জনিংয়ে হেমেন্দ্রবাবু মারা গিয়েছেন। এটা সত্যি আশ্চর্যের বিষয়, সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় কি জানেন, এর পেছনে নিশ্চয়ই একটা সূত্রের সন্ধান মিলতে বাধ্য। আর আমিও নিশ্চয়ই সেই সূত্রের সন্ধান করতে পারবো বলে নিজের ওপর ভরসা রাখি। দীপকের কথায় যেন মিস্টার বক্সি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পান। তিনি বলেন, একটা কথা মিস্টার চ্যাটার্জি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নিশ্চয়ই, বলুন, কি জানতে চান আপনি? আমার বক্তব্য হচ্ছে, আপনি দয়া করে এ কেসের সমাধানের ব্যাপারে আমাকে সাহায্য করুন। বেশ, আমার সাহায্য আপনি পাবেন, অবশ্য যতটা সম্ভব। আর একটা কথা, আমি যখন প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে সক্ষম হব, তখন আপনিও নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন তাকে গ্রেপ্তার করতে। এইভাবে পরস্পরকে সাহায্য করবার মনোভাব আমাদের মধ্যে না থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট অন আওয়ার পার্ট টু অ্যারেস্ট দ্য রিয়েল কালপ্রিট। বেশ, আমি কথা দিচ্ছি যতটা সম্ভব সাহায্য আপনাকে নিশ্চয়ই করব। মিস্টার বক্সির কথা থেকে দীপক বেশ স্পষ্টই বুঝতে পারে ঘটনাচক্রের এই অদ্ভুত পরিবর্তনে তিনি কতটা বিহ্বল হয়ে পড়েছেন। দীপক বলে, ঘটনার যে প্রান্ত ধরে আপনি এগিয়েছেন মিস্টার বক্সি, তা সম্পূর্ণ একটি ভুল পথের দিকেই নিয়ে গিয়েছে আপনাকে। আই এম শিওর এ পথে এগুলে নিশ্চয়ই এই কেস সলভ করতে পারবেন না আপনি। তাই আমার ইচ্ছা, রোজাকে আপনি মুক্তি দিন। বেশ, আপনার যখন ইচ্ছা সে মুক্তি পায়, তখন আমার কোনো আপত্তি নেই এতে। আমি এক্ষুনি রোজাকে মুক্ত করবার ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার বক্সি দীপকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। হেমেন্দ্র দাশগুপ্তের আকস্মিক মৃত্যুর পর কয়েকটা দিন কেটে গিয়েছে। এ ধরনের আকস্মিক মৃত্যুর জন্যে কেউই প্রস্তুত ছিল না। তাই সারা বাড়িতে বিরাজ করছিল একটি শোকের ছায়া। তার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে অনেক লোক নিমন্ত্রিত হলেও কেউই সেটাকে ঠিক অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারছিল না।
তাই শ্রাদ্ধ অনুষ্ঠান চলেছিল একটা শোকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে। গাম্ভীর্যপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে অতিথিদের খাওয়া দাওয়ার পালা শেষ হলো। ডাক্তার অনিরুদ্ধ, শুভ্রা, প্রফেসর বিধায়ক সেন, তার মেয়ে উষা, ডাক্তার ড্যানিয়েল, পরিমল, বিকাশ, দীপক প্রমুখ সকলেই আজকের শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। খাওয়ার পালা শেষ হলে হেমেন্দ্রবাবুর ছোট ভাই রণেন্দ্র দাশগুপ্ত লীনার দিকে চেয়ে বললেন, তুমি অতিথিদের হাতে হাতে একটি করে পান দিয়ে দাও লীনা। অবশ্য পান খাওয়া যাঁদের অভ্যাস আছে। লীনা অতিথিদের প্রত্যেকের হাতে একটি করে পান তুলে দেয়। ডাক্তার অনিরুদ্ধ ছাড়া সকলেই একটি করে পান গ্রহণ করে মুখে পুরে দেন। পান মুখে দিয়ে সকলেই বিগত ঘটনাবলীর বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন। অনেকে দীপককে প্রশ্ন করেন, সে এই কেসে এখন পর্যন্ত কতটা সফল হয়েছে। দীপক আপন মনেই বলে, এখন পর্যন্ত বিশেষ কিছু আবিষ্কার করতে না পারলেও এটা সত্যি যে আমি সফল হবই। তবে দু একটা ডেফিনিট ক্লু এখনো হাতে পাইনি বলেই। কথা শেষ হয় না দীপকের। অকস্মাৎ রমেন্দ্র দাশগুপ্ত একটা অস্ফুট শব্দ করে মেঝের উপর বসে পড়েন। অতিথিরা সকলে উৎকণ্ঠিত হয়ে রমেন্দ্রবাবুর দিকে এগিয়ে আসেন, কিন্তু কারও বুঝতে বাকি থাকে না যে রমেন্দ্রবাবু হত্যাকারী রত্নাকর এর দ্বিতীয় ভিকটিম। কিন্তু কিভাবে তার দেহের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে এ কথা অবশ্যই স্বীকার্য যে লীনা কখনোই পানের মধ্যে বিষ প্রয়োগ করে রমেন্দ্রবাবুকে হত্যা করবার চেষ্টা করবে না। কিন্তু কে তবে হত্যাকারী? দেখতে দেখতে রমেন্দ্রবাবু অজ্ঞান হয়ে পড়েন। অতিথিরা সকলে বিস্মিতভাবে ছুটাছুটি করতে থাকেন। দীপক সজোরে বলে ওঠে, এটা নিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে যে হত্যাকারী আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা ঠিক উপযুক্ত পথ ধরে এগুতে পারছি না বলেই তাকে ধরতে পারছি না। তাই আপনারা অযথা ছুটাছুটি করবেন না। দয়া করে আপনারা একটু স্থিরভাবে অপেক্ষা করুন। রমেন্দ্রবাবুকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চেষ্টা চলে তাকে বাঁচাবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। তীব্র বিষের ক্রিয়ায় হাসপাতালে পৌঁছবার কয়েক মিনিটের মধ্যে তার শেষ নিঃশ্বাস মিলিয়ে গেল। পরদিন বিকেল। ব্যোমকেশ বক্সী যথারীতি কতকগুলো পান নিয়ে রাসায়নিক পরীক্ষা করলেন, কিন্তু তবুও কোনো সুফল পাওয়া গেল না। আসলে পানের মধ্যে দিয়েই বিষ রমেন্দ্রবাবুর দেহে প্রবেশ করেছে না অন্য কোনো পথে তাও নিশ্চিত রূপে জানা গেল না। অগত্যা দীপকের শরণাপন্ন হলেন তিনি। দীপক সেদিন বিকেলে ডাক্তার অনিরুদ্ধের বাড়ির লনে একটা বেতের চেয়ারে বসে তার বিগত ঘটনাগুলি নিয়ে আলোচনা করছিল। মিস্টার বক্সির আবির্ভাব ঘটল অকস্মাৎ। গুড ইভিনিং মিস্টার বক্সি। তারপর কতদূর সফল হলেন এই কেসটিতে? এখনো বহু দূরে পড়ে রয়েছি আমি, এতটুকুও এগোতে পারিনি আর। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি মিস্টার চ্যাটার্জি। আসল অপরাধী যেই হোক তার তীক্ষ্ণধীর প্রশংসা করতে হয়। মৃদু হেসে দীপক বলে, সে যাক, পরশু রাতের ট্রেনে আমি কলকাতা ফিরে যাব মিস্টার বক্সি। তাহলে এই কেসের কি হবে মিস্টার চ্যাটার্জি? তার আগে যে অপরাধীকে আপনার হাতে তুলে দিতে পারবো এ বিষয়ে আমি নিঃসন্দেহ। তার মানে? ঠিক বলছি মিস্টার বক্সি, রত্নাকরের রহস্যভেদ করব পরশু বিকেলেই। হ্যাঁ, আর একটা কথা, পরশু ডাক্তার অনিরুদ্ধের বাড়িতে বিকেল 5:30টায় একটা টি পার্টি হচ্ছে। তাতে সকলকেই ইনভাইট করা হবে। যদি আপত্তি না থাকে আপনিও। বেশ বেশ, এ তো আনন্দের সংবাদ। খাওয়া দাওয়া। আরও একটা কথা মিস্টার বক্সি, উপযুক্তভাবে তৈরি হয়ে আসবেন আপনি, কারণ সেদিনই হবে আসল রহস্যভেদ। কিন্তু এত সত্বর কি করে? সত্তর না হলে কি আর জীবনে এতগুলো কেসের সলভ করা আমার দ্বারা সম্ভব হতো মিস্টার বক্সি? সে যাকগে, এই আমার শেষ কথা। দীপকের কণ্ঠে সংকল্পের স্পষ্ট আভাস। বিকেল 5টা। আবার ডাক্তার অনিরুদ্ধের বাড়িতে সেই টি পার্টিতে সকলে এসে সমবেত হয়েছেন, কিন্তু কারো মনেই আজ উৎসাহ ও উদ্দীপনার লেশমাত্রও নেই। সকলেই যেন কি একটা আতঙ্কে মুহ্যমান। বিগত ঘটনাগুলো শুধুমাত্র যে সারা শহরকেই চঞ্চল ও উদ্বেলিত করে তুলেছে এমন নয়,
কলকাতার কতকগুলি কাগজে পর্যন্ত এই শহরের বর্তমান ঘটনাগুলো বেশ বড় বড় হরফে ছাপা হয়েছে। তাই আজকে উপস্থিত প্রত্যেকটি অতিথিদের মধ্যে শুধু জাগছে একটি মাত্র প্রশ্ন, কে এই ছদ্মবেশী রত্নাকর? টি পার্টিতে গান বাজনা বা উৎসবের কোনো ব্যবস্থা আজ আর নেই। সকলেই শুধুমাত্র উৎকণ্ঠিত একটিমাত্র ঘটনাকে উপলক্ষ করে, কে এই দস্যু রত্নাকর যে পরপর দুজন নিরীহ লোককে হত্যা করেছে। আগের দিনের অতিথিদের সকলেই আজ এসে সমবেত হয়েছেন, কিন্তু নতুন কয়েকজন লোককেও আজ দেখা যাচ্ছে। সে হচ্ছে দারোগা ব্যোমকেশ বক্সী আর তার সঙ্গী কয়েকজন পুলিশ কনস্টেবল। যথারীতি খাওয়া দাওয়ার পালা চুকল। আগের দিনের মতোই রোজা ট্রেতে করে কয়েক কাপ কফি এনে রাখল অতিথিদের সামনে। ডাক্তার স্যানিয়েলের হাত থেকে যথারীতি সিগারেট পরিবেশিত হলো। সেদিন শুভ্রা যেখানে বসে গান করছিল, আজও সে ঠিক সেইখানেই বসে। খাওয়া দাওয়ার পালা যথারীতি চুকে গেলেও এই শেষ মুহূর্তেই যে অনেক কিছু উল্টো ঘটনার স্রোত এসে সকলকে বিভ্রান্ত করতে পারে, এ ধারণা কারোর ছিল না। দীপক হঠাৎ একটি রিভলভার বের করে সোজা এগিয়ে গেল রণেন্দ্র কুমার দাশগুপ্তের দিকে। সকলে বিস্ময়ে হতভম্ব। দীপক তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মাথার উপর হাত তুলুন মিস্টার দাশগুপ্ত। তিনি মাথার উপর হাত তোলার সঙ্গে সঙ্গেই দীপক তাঁর হাত থেকে সিগারেটটা নিয়ে নিজের পকেটে রাখল। তারপর বলল, আপনি যে আসল অপরাধী নন তা জানি, কিন্তু এ সিগারেটটা যেভাবে ধরাতে যাচ্ছিলেন তাতে একটু পরেই হয়তো আপনার প্রাণ বিপন্ন হতো। তাই আমি বাধ্য হয়ে এটুকু অভিনয় করেছি আপনার সঙ্গে। কিন্তু কেন? দীপক বলে চলে, আজই আমি আপনাদের সামনে আসল রত্নাকরের ছদ্মবেশ খুলে ফেলছি। রত্নাকর হচ্ছে ওই ডাক্তার স্যানিয়েল, যিনি নিজ হাতে তৈরি স্পেশাল নিকোটিন মেশানো সিগারেট খাইয়ে পরপর দুজন লোককে হত্যা করেছেন। আর এটা হচ্ছিল তার তৃতীয় প্রচেষ্টা। অবশ্য এটাই তার শেষ চেষ্টা। রণেন্দ্রবাবু নিহত হলেই স্বর্গীয় হরপ্রসন্নবাবুর উইল অনুযায়ী তার সমস্ত সম্পত্তির ইনিই অধীশ্বর হতেন, কারণ ইনিই হাসপাতালের পরিচালনার ভার পেয়েছেন। কথা শেষ হয় না, ডাক্তার স্যানিয়েল হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়ান। দীপক বাধা দিয়ে বলে ওঠে, অনর্থক নড়াচড়া করবেন না ডাক্তার স্যানিয়েল। আমি চাই না যে অনর্থক বল প্রয়োগ করতে হয়। মিস্টার বক্সী, আপনি রত্নাকর ওরফে ডাক্তার স্যানিয়েলকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারেন। ব্যোমকেশ বক্সী কর্তব্য কাজে অবহেলা করেন না। তিনি সোজা উঠে গিয়ে ডাক্তার স্যানিয়েলের হাতে হাতকড়া পরিয়ে দেন। দীপক ধীরে ধীরে বলতে থাকে, এটা অবশ্যই জানা কথা যে নিকোটিন বিষের প্রতিক্রিয়ার ফলেই হেমেন্দ্র ও রমেন্দ্র দাশগুপ্তের মৃত্যু হয়েছে। কিন্তু সে নিকোটিন যে সিগারেটের মধ্যে মেশানো ছিল এ সন্দেহ কারো মনে জাগতে পারে না। সকলে কফির পেয়ালা আর পানের মধ্যেই বিষ মেশানো আছে এই সন্দেহ করেছিল। সে যাই হোক, এবার পরবর্তী ঘটনায় আসা যাক। লীনা দেবীর সঙ্গে পরিমলবাবুকে মিশতে দেখে ডাক্তার স্যানিয়েল কিছুটা বিরক্ত হন। তিনি চাইতেন না অন্য কেউ এসে এ ব্যাপারে জড়িয়ে পড়ে। তাই পরপর দুবার তিনি পরিমলবাবুকে সাবধান করেছিলেন। তাছাড়া লীনা দেবীরও সম্পত্তির ওপর অধিকার আছে, কারণ তিনি নিরুদ্দিষ্ট বিনয়েন্দ্র দাশগুপ্তের একমাত্র সন্তান। পাছে সেদিক থেকে কিছু গোলমাল হয়, তাই পরিমলবাবুর উপর এ ধরনের আক্রমণ করা হয়েছিল। এ তো গেল এদিকের কথা। এবার আসছে আর একটা জরুরি কথা। ডাক্তার অনিরুদ্ধের কাছেই আমি প্রথমে এ কথা শুনি। মহেশ পাগলা হচ্ছে নিরুদ্দিষ্ট বিনয়েন্দ্র দাশগুপ্ত। তাকেও কতকগুলি টক্সিক ওষুধ খাইয়েই পাগল করা হয়েছে বলে ডাক্তার অনিরুদ্ধ মনে করেন। কিন্তু তার মনের অবচেতন অংশ থেকে একটা আকর্ষণ তাকে এই শহরের বুকে টেনে এনেছে। কিন্তু লীনা দেবী যদিও কষ্ট পাবেন জানি, তবুও বলছি তিনি সত্যিই পাগল হয়ে গিয়েছেন। অবশ্য ক্রমশ তার মনের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। তাই মনে হয় তিনি সম্পূর্ণ সুস্থ হলেও হতে পারেন। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ডাক্তার অনিরুদ্ধ হচ্ছেন হরপ্রসন্নবাবুর ভাই বিনয় প্রসন্নের একমাত্র পুত্র। বিনয় প্রসন্ন বার্মায় ব্যবসা করতে যান ছেলেবেলায়। তিনি সেখানেই প্রচুর সম্পত্তি রেখে মারা গিয়েছিলেন। ডাক্তার অনিরুদ্ধ
ওদেশ থেকে প্রচুর বিদ্যা অর্জন করে এদেশে ফিরে এসেছেন। আর শুভ্রা দেবী হচ্ছেন তার এক মৃত বন্ধুর কন্যা। ডাক্তার অনিরুদ্ধ তাকে কন্যার মতো স্নেহে মানুষ করে তুলেছেন। এসব কথা অপ্রাসঙ্গিক হলেও আজ আপনাদের জানিয়ে রাখছি। এমন কতগুলি ঘটনা যে ঘটতে পারে ডাক্তার অনিরুদ্ধ তা কোনোদিন কল্পনাও করেননি। তাই তিনি এ শহরে বিরাট বাড়ি নির্মাণ করে বাস করলেও কোনোদিন আত্মপরিচয় দেননি কারো কাছে। কিন্তু বিধাতার কি আশ্চর্য বিধান, তিনি একদিন জানতে পারলেন তার সম্পর্কিত ভাইয়েরা একটি চক্রান্ত জালে জড়িয়ে পড়েছে। তখন তিনি আমাকে আমন্ত্রণ করে আনেন কলকাতা থেকে। যাক, এখন সমস্ত রহস্যের সুসমাধান হয়ে গেছে, আর কোনো রহস্যই অভেদ্য নেই। নির্দিষ্ট দিনে নিশ্চয়ই লীনা দেবীর সঙ্গে পরিমল বাবুর আর উষা দেবীর সঙ্গে রণেন্দ্র বাবুর বিবাহ উৎসব সম্পন্ন হবে। আমাদের মতো ইতরজন সে উৎসবে সামান্য মিষ্টান্ন প্রাপ্তির আশা রাখি মাত্র। মিস্টার বক্সি, আপনার কেস এবার সলভড হয়েছে। আমি নিশ্চয়ই রাতের ট্রেনে কলকাতায় ফিরতে পারি। কথা শেষে দীপক ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়।